সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শুরু হয়ে গেল আমাদের একেবারে সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি মুহূর্তে আমরা আছি। চ্যানেল আই অনলাইনের পর্দা আপনারা দেখছেন এসিসি নেক্সট লিডার। প্রতি সপ্তাহে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, বিজনেস নিয়ে, কখনো অর্থনীতি, কখনো দেশের বর্তমান অবস্থা, গ্লোবাল কি অবস্থা সেই বিষয়টি নিয়ে। আজকে এরকমই একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো, তবে আমাদের সাথে লাইভে থাকতে হবে এবং আপনি চাইলে আজকের আয়োজনটি চলাকালীন সময় কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে টপিকটি জানিয়ে দিচ্ছি, ক্যারিয়ার ইভলিউশন ডিউরিং অ্যান্ড পোস্ট প্যান্ডেমিক। ক্যারিয়ার নিয়ে যদি জানার কিছু থাকে, আজকে কিন্তু সবচেয়ে ভালো একটা সময় জানিয়ে দিতে হবে, জানতে চাইতে হবে। আজকের আয়োজনটিতে এসিসি নেক্সট লিডার দেখছেন আপনারা। আমাদের সাথে আছেন তিনজন ব্যক্তিত্ব, একটু দেখে নিয়ে কে আছেন সাথে। ওকে, আমি প্রথমেই পরিচিত হয়ে নিতে চাই ফাহিম মাশরুর, আমাদের দেশের জনপ্রিয় একটি bdjobs.com তার সিইও ফাহিম ভাই আছেন আমাদের সাথে। আমাদের সঙ্গে থাকুন ভাইয়া। আমাদের সাথে আরো যুক্ত হয়েছে নাইজেল বিকনেল আছেন আমাদের সাথে। তিনি হেড অফ ক্যারিয়ার এসিসিএ গ্লোবাল। হাই নাইজেল, how are you? Hello there. I'm very well, and how are you? Yeah, I'm doing good. Stay with us, and we have another guest. Let's see who is right now. Mohammad Nazrul Islam, head of HR operations bank limited, আছেন আমাদের সাথে। তিনজনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি একটু ফাহিম মাশরুর, bdjobs.com, ভাইয়া আপনার কাছ থেকে প্রথমে তো খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ অনেক আছেন কিন্তু আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ইয়াং জেনারেশন, যারা আসলে একদম ফ্রেশার, কি করবেন, কোথায় যাবেন, ক্যারিয়ার নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। জি, ধন্যবাদ তাহরিন। আসলে ক্যারিয়ার তো আসলে সবার জন্য একটা সবচেয়ে বড় একটা ব্যাপার, তার লাইফের জন্য সবচেয়ে বড় ব্যাপার। আর পার্টিকুলারলি আমাদের যেহেতু একটা ইয়াং কান্ট্রি, আমাদের পপুলেশনের একটা বড় অংশই আসলে আমাদের ইয়াং ইউথ, তাদের মধ্যে তো আসলে এই ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে অনেক আগ্রহ বা তাদের অনেক কোশ্চেন সবসময় থাকে। তো আমরা কিন্তু আসলে দেখেছি যে পার্টিকুলারলি গত কয়েক বছর ধরে এই ইউথদের মধ্যে একটা বড় সমস্যা আছে, যে যারা আসলে একটু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে পাশ করছে, যাদেরকে আমরা আসলে একটু উচ্চশিক্ষিত বলি। উচ্চশিক্ষিত বলতে যে খুব হায়ার এডুকেশন, সবাই যে পিএইচডি মাস্টার্স প্রোগ্রাম না, মানে যারা নর্মাল একটা গ্র্যাজুয়েশন করছে, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু গত কয়েক বছর ধরে আসলে আছে, যে বাজারে এনাফ নাম্বার অফ চাকরি কিন্তু ওদের জন্য নেই। এবং আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে বা রিসার্চে দেখেছি যে আসলে প্রায় যারা প্রতি বছর প্রায় 4 থেকে 5 লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হচ্ছে বাজারে, তার 50% মতোই আসলে আনএমপ্লয়েড থাকছে। তো এটা আসলে আমাদের জন্য একটু ওয়ারিং ব্যাপার। তো এর মধ্যেই আসলে কোভিডটা শুরু হলো। তো কোভিড অফকোর্স সিচুয়েশনটাকে আরো বেশি মানে জটিল করে তুলেছে, পার্টিকুলারলি যারা আসলে বিভিন্ন জায়গা থেকে পাশ করছে। তো আমার কাছে মনে হয় যে এই সময়টা খুব চ্যালেঞ্জিং একটা সময়, এবং এই জন্য আসলে সকলের আসলে মানসিকভাবে একটু মানে শক্ত হতে লাগবে, এবং অনেক ক্ষেত্রে একটু ইনোভেটিভ হতে লাগবে। এখন ব্যাপারটা এরকম না যে আসলে যে কোনো চাকরি আমার সামনে চলে আসবে আমি এটা চুজ করব। আসলে চাকরির জন্য নিজেকে আসলে একটু অ্যাগ্রেসিভলি, প্রোঅ্যাক্টিভলি নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং অপরচুনিটি খুঁজতে হবে। আমার কাছে একটা ব্যাপার সবসময় বলি আমি, যে কোভিডের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের এখন, সেটা হচ্ছে মাইন্ডসেট পরিবর্তন করা। আমাদের একটু চিন্তা করতে হবে, পার্টিকুলার যারা ইয়াং জেনারেশন আছেন, তারা যদি মনে করে যে আসলে আমি একটা হয়তো বিবিএ পাস করেছি বা কোনো একটা জিনিস সাবজেক্টে পাস করেছি, আমি এই টাইপের চাকরি করব, যে আমাকে হয়তো কোনো একটা ব্যাংকে চাকরি করতে হবে বা কোথাও একটা মাল্টিনেশনাল চাকরি করতে হবে, এই এই টিপিক্যাল মাইন্ডসেট থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আমাদের সরে আসতে হবে। কারণ সকলেই হয়তো এক টাইপের চাকরি চাবে, সবাই হয়তো একটা ব্যাংকে চাকরি চাবে বা একটা মাল্টিনেশনাল চাকরি চাবে, কিন্তু বা সরকারি চাকরি চাবে, সবাই তো আসলে তা পাবে না। তো হয়তো নিজের পছন্দ মতো চাকরি হয়তো ম্যাক্সিমাম 4%, 5% বা 10% লোক পাবে, বাকি 90% হয়তো পছন্দ মতো চাকরি হয়তো ইনিশিয়ালি পাবে না। কিন্তু তারা কি তাহলে আসলে হাহুতাশ করবে, বা তারা কি আসলে মানে কিছু না করেই বসে থাকবে? সেটা হওয়া উচিত না। অফকোর্স আসলে সকলেই
কোনো না কোনো কাজে আসলে ইনভলভ হওয়া উচিত। কেননা কেউ যদি ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন কলেজ থেকে পাশ করে কোনোভাবে নিজেদেরকে আনএমপ্লয়েড রাখে একটা বড় সময় ধরে, হয়তো থাকতে পারে 3 মাস 4 মাস চাকরি খোঁজার জন্য থাকতে পারে, কিন্তু ব্যাপারটা যদি 1-2 বছর হয়ে যায় তাহলে কিন্তু একসময় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে এবং সে নিজের ব্যাপারেই তার কনফিডেন্স লুজ করে ফেলে। তো আমি মনে করি যে এই সময় যেহেতু খুব টাফ একটা সময় ধরে যাচ্ছি, এই সময় যে কোনো ধরনের চাকরি যদি কেউ অপরচুনিটি পায় তাহলেই কিন্তু তার একটা গ্র্যাব করা উচিত। সে কত টাকা স্যালারি তাকে অফার করা হচ্ছে, বা তার বন্ধু হয়তো একটা ভালো চাকরি পেয়েছে, সে হয়তো ওই লেভেল চাকরি পাচ্ছে না, এই কম্প্যারিজনের মধ্যে থাকার থেকে যে কোনো একটা অপরচুনিটি আসলে গ্র্যাব করা উচিত। এই মাইন্ডসেটটা আসলে আমাদের এখন নেওয়াটা খুব জরুরি, যে আসলে কর্মহীনতা আসলে একটা অনেক ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা, মানসিক বা একটা সমস্যা তৈরি করে। আমি মনে করি সেই জায়গাটা থেকে একটু সরে আসতে হবে, যে কমফোর্ট জোন, যেটাকে আমি সবসময় বলি, কমফোর্ট জোন থেকে আসলে বার হয়ে আসতে হবে। একটু ডিফারেন্ট সিচুয়েশন, হয়তো আমি এটা মনে করি নাই কিন্তু আমাকে হয়তো এইটা করতে হচ্ছে, বাট সেটার অ্যাকসেপ্টেন্সটা আসলে তৈরি করতে হবে। মোটা দাগে যদি আমি বলতে চাই তাহলে হলো যে আনএমপ্লয়েড থাকা যাবে না, যেইটাই অপরচুনিটি সামনে আসুক সেটা গ্র্যাব করতে হবে, আর সেখান থেকে আসলে নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে হবে। ব্যাপারটা Absolutely. অনেকটা এরকমই। তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনারা আছেন চ্যানেল অনলাইনে, দেখছেন আমাদের একেবারে নিয়মিত আয়োজন ACCA প্রেজেন্ট নেক্সট লিডার। আর আজকে ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম, আর আমাদের সাথে নাইজেল আছেন। আমরা ওনাকে পেয়েছি, উনি হেড অফ ক্যারিয়ার ACCA গ্লোবাল। ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিতে চাইবো একটু ডিফারেন্ট প্রসঙ্গে। Nigel, my question would be in case of future job, as we know about the generation alpha, so can you please describe a little about what is actually the generation alpha, and also we would like to ask you that that still not has been conceived yet, and also will there be a major shift from the jobs currently we are pursuing today? Can I get your mute unmuted, please? Yeah, of course. There it is. Yeah. So I think it really depends on how you define major shift, really. But I think what you will see, and what we've seen during this pandemic, is there'll be a speeding up of trends that we already know about. So with that in mind, I'd really like to answer the question by touching on 3 major trends: technology, skills, and ethics, which I think are really going to affect future jobs. So first of all, technology. I mean, when I look at my own 3 sons, they're all Zoomers, all Generation Z. And just by looking at them, you can see they live life so much faster than Boomers or Generation X. And I think when you think about it, it's just an incredible change in such a short space of time. And it's all down to the way they use technology. They instinctively know what buttons to press, and they're real digital natives. And I think we see this from the other recent workplace changes, for example, the Zoom or Microsoft Team calls that we're so used to now. And it's tools like these which have made collaboration so much more effective. And technology has made us act much more quickly with more data and more insight. So, for example, if you think about the CFO whose mobile tablet provides instant dashboard metrics and drill down capabilities on organizational performance. So I think all in all, for accountants, technology has removed the basic number crunching and allows them to focus on higher value work. Then moving over to skills, again, think how many of us have been using the lockdown to improve our skills, not just out of boredom, but out of necessity, as the need to stay up to date and flexible and adapt to the changing and uncertain environment has become a must. So, and it's not just technical know-how, there are soft skills too. Team working and project working, I think, will be seen of primary importance, not just secondary. And because I run the ACCA careers site, I can see that CVs are now becoming far more skills based rather than purely just a list of job titles. And then finally, we come on to ethics. I think it's also clear that we're creating a new professional generation who have higher ethical expectations and values, where a company's social purpose is as important as financial profit. And I think this group are demanding meaningful and fulfilled careers,
but it's not just one way. I think these new generations, such as Generation Alpha, will enrich our companies with their new ideas and new perspectives. And I definitely think Generation Alpha will be the same. থ্যাংক ইউ সো মাচ নাইজেল। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, আছেন আমাদের সাথে হেড অফ এইচআর অপারেশন এবি ব্যাংক লিমিটেড। ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটি করতে চাইবো যে এখন যে গ্লোবাল সিচুয়েশনটা আমরা দেখছি, এইটার প্রেক্ষাপটে আমাদের ক্যারিয়ার শিফট আমরা কোন দিকে দেখতে পাচ্ছি, বা নিয়ার ফিউচারে ক্যারিয়ার বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করছেন, যদি একটু বলতেন। Thank you, Dr. Teherin, and thanks to ACCA for organizing such a time-demand program. Basically, I used to say we are in a nanosecond culture where competition is hyper, customer playing his role as a real king, technology pushing us to grow, to transform, and world has only the political boundary. This statement was earlier, before than the COVID situation. And after COVID, we are forcefully in a boundaryless world. So today's session, if we see the Nigel from UK, and sure Fahim Mashroor from his home, I am from my home, and you are from your home, and our the listener or the participants from different corner of this country. So basically, a boundary ta ekhon ar amader nei ei COVID er karone. So if we see the career, যেটা ফাহিম ভাই অলরেডি মেনশন করেছেন, যেহেতু উনি বাংলাদেশের লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট বা পায়োনিয়ার জব পোর্টালকে লিড করছেন এজ সিইও, সো ওনার কাছে এই ডেটাগুলো অনেক আছে, যে বলা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটটা আসলে ইটস নট এমপ্লয়ি মার্কেট, ইটস এমপ্লয়ার মার্কেট। আমরা যদি দেখি যে আমার যেই পরিমাণ গ্র্যাজুয়েটস বের হচ্ছে, তার 50% জব ক্রিয়েশনে হচ্ছে না। দিস ইজ অ্যানাদার ওয়ে, কারণ আমরা সবাই একই দিকে ধাবিত হচ্ছে। আমরা যদি আর্লি 80s এন্ড 90s কে দেখি, তখন সব ফ্যামিলিতে বাবা মায়ের এক্সপেকটেশন ছিল আমার ছেলে বা মেয়ে হয় ডাক্তার হবে, না হয় ইঞ্জিনিয়ার হবে। তারপরে একটা ট্রান্সফরমেশন আসলো, সবাইকে বিবিএ অথবা এমবিএ হইতে হবে। তো এই যে স্টেজগুলো যাচ্ছে, বেসিক্যালি তার মানে যখন বাবা মা চেতেন সবাই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হোক, তাহলে কি অন্য কোনো প্রফেশন তখন ছিল না? ছিল, কিন্তু টপ অফ মাইন্ডে সবার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতো। তারপরে আসলে সবার বিবিএ হইতে হবে। যেই কারণে আমাদের বাংলাদেশের টেকনোলজি বা টেকনিক্যাল যে স্কুল কলেজগুলো আছে, ওগুলো হয়তো আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, কিন্তু ছাত্র পাচ্ছি না, স্টুডেন্ট পাচ্ছি না। অন দ্য আদার হ্যান্ড, লটস অফ গ্রাজুয়েটস বের হচ্ছে, যাদেরকে আমরা ঠিকভাবে রেডি করতে হচ্ছে। দে হ্যাভ অনলি দ্য সার্টিফিকেটস, তাদের হয়তো সেই লেভেলের স্কিলস এন্ড কম্পিটেন্স গ্রো করছে না, যেই কারণে আমার একটা জবের এগেইনস্ট হয়তো 100 পিপল অ্যাপ্লাই করছে। তো এই যে একটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে, তো এই গ্যাপটাকে অ্যাড্রেস করা ইম্পর্টেন্ট। এবং আমরা যদি দেখি যে একটা সময় সিএ এন্ড আইসিএমএ ছিল, কেউ যদি মনে করতো না আমি কমার্স লাইনে পড়বো, তাহলে সিএ অর আইসিএমএ, স্টেপ বাই স্টেপ এসিসিএ ইজ দেয়ার। এখন আমরা যদি দেখি যে সবাই চিন্তা করছে যে আচ্ছা, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট, সো আই নিড টু হ্যাভ দ্যাট টাইপ অফ প্রফেশনাল or qualified chartered accountant. Same ACCA got his ICMAB, the Institute of Cost and Management Accountant একটা ডিসিপ্লিন এসছে, ওইটারও একটা রেগুলেটরি এসছে। বাট এখন যদি আমি দেখি যে ইন দিস টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, অ্যাকাউন্টেন্টের আসলে কি আমার কোনো দরকার আছে? আমি যদি টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট বলি, কারণ হলো আমার যদি সিস্টেম ড্রিভেন হয়, আমার সফটওয়্যার যদি থাকে, তাহলে এনিবডি ক্যান কন্ট্রিবিউট ইন দ্যাট সিস্টেম। সো টিপিক্যাল অ্যাকাউন্টেন্টের পজিশনটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। যেই কারণে এসএসসিএ যেই লাইনে, আমি এসএসসিএর যে প্রোগ্রাম আউটলাইন দেখেছি বা যেসব এসএসসিএ কোয়ালিফাইডদের সাথে মিট করছি, কিন্তু দে আর ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকাউন্টেন্ট। তারা আসলে ডিসিশন মেকিং এ হেল্প করছে। আর আমি যদি অ্যাকাউন্টেন্টদেরকে বলি, তারা আসলে শুধুমাত্র ডেটা ইনপুট দিচ্ছে এবং এটাকে জাস্ট ডেটা দিয়ে রেডি হচ্ছে, কিন্তু ওইখানে ডিসিশন মেকিং এ তারা পার্ট হতে পারছে না। সেই জায়গাটাতে সময়ের দাবিতে এসএসসিএ এসছে। তো অনেকে এখন এসএসসিএ কোয়ালিফাই করে এসে অনেক অর্গানাইজেশনে, স্পেশালি ফিউ এমএনসিস, যারা খুব ভালো রোল প্লে করছে। তো আজকে এই এসএসসি এর এটা একটা ডিসিপ্লিন। সেম আদার এরিয়াতে যদি দেখি, যেটা ফাহিম ভাইও অ্যাড্রেস করেছেন এন্ড নাইজেল তার ইয়েতে খুব স্ট্রাকচার্ড ফরম্যাটে বলেছেন, যে কামিং ডেজে আসলে
কোন কোন স্কিলস আমার দরকার হবে, উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। আজকে যদি আমরা দেখি যে এই এই যে যেই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে এসছি, এখন আমরা গ্লোবালি ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট ম্যাক্সিমাম জায়গায় হয়েছে। কোভিড এর পরে নিউ নর্মাল থেকে এখন মনে হচ্ছে নেক্সট নর্মাল কি হবে। নিউ নর্মাল আমরা জানি যে আমরা বলছি যে উই হ্যাভ টু ওয়্যার মাস্ক, উই হ্যাভ টু মেনটেন দ্য সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ডশেক অর হাগ কে দূর থেকে হাই বলতে হবে, ওর আসসালামু আলাইকুম বলতে হবে, অর গুড ইভিনিং বলতে হবে। এখন আমরা সোশ্যাল এই ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হবে, কিন্তু আবার লাইভলিহুড আমাকে মেনটেন করতে হবে। তার মানে আমাকে অফিসে যেতে হবে, আমাকে কাজে যেতে হবে, ফিজিশিয়ানরা তার চেম্বার করছেন, পেশেন্টদের সাথে মিটিং, অনেক রিস্ক থাকছে। তারপরেও কিন্তু ইটস নিউ নর্মাল। এন্ড হোয়াট উড বি দ্য নেক্সট নর্মাল? নেক্সট নর্মাল উড বি এই ইস্যুস গুলোকে রেখেই আবার আমরা হয়তো নর্মাল ইয়েতে চলে যাবো, যেটা আমরা এক্সপেক্ট করছি। যে অন্য অন্য সময় দেখা যাচ্ছে যে ভ্যাকসিন আসতে হয়তো 3 বছর, 5 বছর, 7 বছর সময় নিয়েছে, আর এখন দেখা যাচ্ছে আমরা উইদিন 1 ইয়ার আমরা হয়তো ভ্যাকসিনের কিছু ইনসাইট পাচ্ছি। নাইজেলের কান্ট্রিতে, ইউকে তে অলরেডি মানে পুশ করা হবে এরকম একটা স্টেজে আছে, বা আমরা মিডিয়াতে দেখে পুশ করছে। তার মানে কি, আগে যেটা 5 বছর বা 10 বছর সময় নিত, এখন হয়তো সেটা 5 আর 10 মাস সময়ের মধ্যে চলে যাচ্ছে। তো এইভাবে যদি আমি টাইমটাকে ইভ্যালুয়েট করি, আজকে আমরা যে স্টেজে আছি, কামিং ডেজে যেটা বলা হচ্ছে যে আলফা জেনারেশন, তারা আরো ফাস্টার হবে ইন রিঅ্যাকশন। তো এখন দেখা যায় আমরা আগে যে ইভেন একজন অ্যাকাউন্টেন্ট তার ওই ওল্ড নলেজ দিয়ে হবে না, তাকে নিউ এই বা নেক্সট নলেজ লেভেল যে স্কিলটা দরকার সেইটাতে যেতে হবে। তেমনি ভাবে আজকে আমি একটা ইনস্ট্যান্স শেয়ার করতে পারি যে লাস্ট উইক আই মেট অ্যান ইন্ডিয়ান পার্টনার। তো ওর বক্তব্য ছিল যে সাম MNCs সার্চিং ফর ডেটা সায়েন্টিস্ট অর ডেটা অ্যানালিস্ট, but they aggressively searched in Bangladesh. They didn't find any qualified data scientist or data analyst. Fine, I can second it or that. I don't have that data, but he mentioned that. Among lastly, that number of say 50 or 100 data scientists appointed from India, among their startup salary was 300,000. You see, it's 3 lakh taka. So in our country we even Fahim Mashroor যেটা বলেছেন যে আমরা অনেকের বেলায় আমরা স্টার্টিং এ হয়তো অনেক BBMBA কে আমরা হয়তো 10-20,000 টাকা অফার করতে অনেক ক্ষেত্রে পারছি না, অনেক অর্গানাইজেশন পারছে না, যদিও আমাদের দেশে অনেক ড্রাইভারের বেতন আছে এর থেকে বেশি। So this different part, but when we are talking about the blue collar or white collar employees or the management level employees, তাদের বেলায় কিন্তু আসলে আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সো কামিং টু ইয়োর কোশ্চেন, সো তার মানে আমি যেটা বলি যে যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, অলমাইটি আল্লাহ অর যে নামই ডাকি, তিনি আমাদেরকে আনলিমিটেড পটেনশিয়ালিটি দিয়ে দিয়েছেন। আমার কোনো বাউন্ডারি উনি সেট করে দেন না যে ইউ ক্যান ডু দ্যাট অর ইউ ক্যান ডু দ্যাট। আমাদেরকে আনলিমিটেড পটেনশিয়ালিটি দিয়ে দিয়েছেন, বাউন্ডারি লেস একটা অপরচুনিটি দিয়ে দিয়েছেন। এখন ইটস আপ টু মি যে আমি এটাকে কিভাবে ক্যাপিটালাইজ করব। আমি কি যেটা ফাহিম ভাই বলেছেন যে আমি আমার ডিজায়ার জব পাচ্ছি না বলে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, নাকি আমি দেখবো যে ওয়ার্ল্ড কোন দিকে টার্ন নিচ্ছে, আমি সেই দিকে মুভ করব। সে কাপল অফ উইকস ব্যাক আমরা যদি একটা নিউজ ক্যাপচার করে থাকি যে শাহজালাল ইউনিভার্সিটির একজন আর্টস ফ্যাকাল্টির গ্র্যাজুয়েট এখন গ্লোবালি ফেসবুক আর কোন একটা গ্রুপ একটা রোল প্লে করছে, এবং যেটা ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড টেকনোলজি বেসড রোল। তো দ্যাট গ্র্যাজুয়েট ইজ ফ্রম আর্টস ফ্যাকাল্টি কোনো একটা সাবজেক্ট, সে কিন্তু এখন গ্লোবালি টেকনোলজি ড্রিভেন একটা কোম্পানির একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। হাউ সে এটা করেছে? তার মানে কি, সে আসলে তার ওই সাবজেক্টটাকে নিয়ে বসে থাকে নাই, সে স্টাডি করেছে যে এই যে গ্লোবাল কোন দিকে টার্ন নিচ্ছে, গ্লোবাল রিকোয়ারমেন্ট কোন দিকে যাচ্ছে, স্কিল সেট কি দরকার হবে, সেই অনুযায়ী সে নিজেকে তৈরি করেছে। তো আজকে আপনার এই এসএসসি এর যে প্রোগ্রাম থিঙ্ক অ্যাহেড, এই ইয়ের মাধ্যমে এই কথাটাই, এই স্লোগানটাই অনেক ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাহেড। আমাকে চিন্তা করতে হবে যে আসলে কালকে কি হবে, কারণ গতকাল যা ছিল ইটস অবসোলেট। গতকালকের লার্নিং, স্কিলস, কম্পিটেন্স, এক্সপিরিয়েন্স দিয়ে আই ক্যান সার্ভাইভ ফর টুমরো। সো আমাকে চিন্তা করতে টুমরো আসলে কি আসছে, সেই অনুযায়ী রেডি করতে হবে, আমাকে রেডি হইতে হবে এবং খুঁজে বের করতে হবে যে আসলে এর জন্য আমার জন্য কি কি অপরচুনিটি আছে। এই যেমন এসিসি একটা প্ল্যাটফর্ম, যারা চিন্তা করতে পারে যে না আমি টিপিক্যাল অ্যাকাউন্টেন্টের বাইরে গিয়ে আমি অন্য কিছু চিন্তা করি, দেন আই শুড অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট, তার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে
or even so far I know যে anybody from intermediate level, after just intermediate, anybody can start that program. So they have to think ahead যে আমাকে আগামী 3 বছর 5 বছরে গ্লোবাল স্কিলস কম্পিটিশন কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী তাকে রেডি করতে হবে টু বি কম্পিটিটিভ ইন দিস মার্কেট, আদারওয়াইজ উই কান্ট সার্ভাইভ। এবং ইতিমধ্যে অনেক প্রফেশন বন্ধ হয়ে গেছে, অনেক প্রফেশন কিন্তু অবসলিউট হয়ে গেছে। আমরা কিছুদিন আগেও 10 বছর 20 বছর আগে কম্পিউটার অপারেটর নামক একটা পজিশন দেখতাম অনেক লোয়ার গ্রেডে, এখন কিন্তু এভরি ইন্ডিভিজুয়ালস মাস্ট হ্যাভ দেয়ার কম্পিউটার স্কিলস এন্ড নলেজ। তো তার মানে ওইটা আলাদা কোনো আর পজিশন নাই, সবাইকে এটা জানতে হবে, ধরে নেওয়া হয় সবাই জানে। এরকম ভাবে সামনের দিনগুলোতে আরো অনেক পজিশন অবসলেট হয়ে যাবে এবং নতুন নতুন পজিশন, এই ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিটিক্স, এই ধরনের টেকনোলজি এবং ডিসিশন মেকিং যেগুলো আসলে সিস্টেম করতে পারবে না, তো সেই লেভেলের নলেজ করতে হবে। জি, থ্যাংক ইউ, সরি আই মেড টু। না থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাই, আপনার কাছে যদি জানতে চাইবো, আমরা ইতিমধ্যে যেমনটি জানলাম যে আমাদের সাবজেক্ট যাই হোক না কেন, সেই সাবজেক্টে অপরচুনিটি রাখার পাশাপাশি আমাদের অন্যান্য যে টেকনিক্যাল বা হাতের স্কিল বা এই ধরনের কাজগুলোর উপর অনেক বেশি জোর দিতে হবে, বা ডিজিটাল ওয়ার্ক গুলোর উপরে টেকনোলজিক্যালি সাউন্ড কাজগুলোকে বেশি জোর দিতে হবে, বুঝলাম। তাহলে এমন কেন আমরা চিন্তা করতে পারি না যে সবাই শুধু জবের পিছনে ঘুরছে, কেউ কেউ তো এন্টারপ্রেনারশিপেও যেতে পারে। তো আপনার মতে এই এখন ক্যারিয়ার ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, এবং সেখান থেকে বেরিয়ে আমরা কিছুটা ডিফারেন্ট চিন্তা করি, থিঙ্ক আহেড করে আমরা কেন এন্টারপ্রেনারশিপে যেতে পারি না? কি বলবেন আপনি? জি, আসলে নজরুল ভাই খুব সুন্দর করে আসলে গুছিয়ে বলতে পেরেছেন যে আসলে আমাদের মাইন্ডসেটের ব্যাপারটাও আসলে চেঞ্জ করাটা খুব জরুরি। হ্যাঁ, কারণ পরিবর্তিত সিচুয়েশনে আমাদের আসলে পরিবর্তিত এই যে ফ্লেক্সিবিলিটিটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি যেই স্পেসিফিক কোশ্চেনটা করলেন যে এন্টারপ্রেনারশিপ, এখন সমস্যা কি জানেন, আমরা আসলে এন্টারপ্রেনারদের ব্যাপারটাকেও একটা মানে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলি অনেক ক্ষেত্রে। আমরা এন্টারপ্রেনার মনে করি যে যার একটা অফিস আছে, যার একটা মানে টেবিল চেয়ার আছে, যার আন্ডারে হয়তো 3-4 জন লোক কাজ করে, হ্যাঁ, বা 8-10 জন লোক কাজ করে। কিন্তু আপনি চিন্তা করেন, আমি যেমন দেখি যখন রাস্তায় আমি হয়তো দেখি যে একটা বাইক রাইডার, সে উবারে বলি বা পাঠাওয়ে বলি, সে আরেকজন প্যাসেঞ্জারকে সে একখান থেকে আরেকখানে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু মনে করি সেও একজন এন্টারপ্রেনার। আমরা তাকে যতভাবেই দেখি না কেন, সে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এন্টারপ্রেনার। তার একটা বাসায় মোটরসাইকেল ছিল যেটা সে আসলে নর্মালি তার হয়তো কোনো সময় কিনেছিল, কিন্তু সে হয়তো তার নিজের কাজেই ব্যবহার করতে। এখন কিন্তু সে এই ছোট একটা পুঁজিকে নিয়ে দ্যাট পারসন ইজ আর্নিং মাসে হয়তো 25,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, তো সে কি একটা এন্টারপ্রেনার না? অফকোর্স এন্টারপ্রেনার। কারণ এন্টারপ্রেনার মানে কি, যে তার যাই পুঁজি আছে সেটা দিয়ে সে নিজের বা অন্য কারোর কর্মসংস্থান তৈরি করতে পারছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা যদি আমরা এই এন্টারপ্রেনারশিপের ব্যাপারটাকে আরেকটু মানে বিস্তৃতভাবে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আমরা দিতে পারি, এবং এই জিনিসটাকে আসলে কোনোভাবে যাতে আমরা মানে নিচু চোখে না দেখি যে আমাকে 9টা 5টা অফিস করা মানেই আমার একটা সোশ্যাল প্রেস্টিজ আছে, এর বাইরে অন্য কিছু আসলে মানে ব্যাপারটাকে আমি যদি অন্যভাবে না দেখি, যেভাবেই সে আসলে সবচেয়ে বড়, আমি মনে করি কোনো কিছু না করা সবচেয়ে বড় অসম্মানের ব্যাপার। কোনো কিছু সৎভাবে করাটাই সবচেয়ে বড় আসলে সম্মানের ব্যাপার। কাজটা কি হবে, আমার কাছে মনে হয় যে আমাদের সোসাইটির একটা বড় প্রবলেম বলি আসলে সোশ্যাল বা আমাদের ফ্যামিলিগত একটা মাইন্ডসেটের ব্যাপার হচ্ছে, আমরা আসলে কিছু নিজেদেরকে খুব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি যে আমাকে আসলে একটা সরকারি চাকরি করতে হবে বা আমাকে 9টা 5টা চাকরি করতে হবে, এর বাইরে কিছু করলে আমি ব্যাপারটাকে খুব পজিটিভলি দেখি না। কিন্তু আমার কাছে মনে হয় কোনো কাজই ছোট কাজ না। এই চিন্তাটা আসলে কাজের ব্যাপারে আমাদের একটা সম্মান তৈরি করতে হবে। আমরা কিন্তু দেখি যে আমাদের এখান থেকেই একটা হয়তো কেউ অনার্স বা মাস্টার্স পাস করে বিদেশে যে হয়তো অন্য একটা জব করছে, হয়তো ট্যাক্সি চালাচ্ছে বা কোনো ফাস্টফুড দোকানে কাজ করছে, তখন কিন্তু সেটাকে আমরা খারাপভাবে দেখি না। কিন্তু সেই কাজটাই যদি সে আমার এখানে করে, সেটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নেগেটিভলি দেখি। তো এই কাজের ব্যাপারে আমাদের অনীহার জিনিসটাকে আসলে আমাদের সোসাইটাল ভাবে আসলে চেঞ্জ করতে হবে, তখন দেখবেন অনেক অপরচুনিটি তৈরি হয়ে যাবে। কারণ এখন যেই সমস্যাটা হয়, আমি একটু আগে বললাম 4 থেকে 5 লক্ষের মতো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে এবং তাদের একটা 50%-এর বেশি আনএমপ্লয়েড হচ্ছে। এর একটা সবচেয়ে বড় কারণ যেটা নজরুল ভাই বললো, যে আসলে আমাদের তো কর্পোরেট জব এত নাই। আমরা যতই 8% 9% ইকোনমি গ্রো করি না কেন, আমার কিন্তু যদি একেবারে খুব এই ফর্মাল জব সেক্টর যদি বলি, এই জব সেক্টর কিন্তু আসলে এই 5 লক্ষ লোককে কর্মসংস্থান ফর্মাল ওয়েতে কর্মসংস্থান তৈরি করতে পারবে না। অতএব আমাকে প্রচুর এখানে ইনফর্মাল কর্মসংস্থান তৈরি করতে হবে।
সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, তাই না? এখন দেখেন নতুন একটা যেটা নজরুল ভাই বললো যে আমাদের এখন ফিজিক্যাল বাউন্ডারি আসলে থাকছে না। এখন ওয়ার্ক ফর হোম থাকাতে দেখবেন আপনি আমেরিকাতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে একটা লোক অনেক অফিস দেখবেন বলেই দিয়েছে যে তাদের অফিস আগামী 1 বছর হবে না, বা অনেক প্রফেশনই আছে যারা বলছে যে আমাদের উইল বি পার্মানেন্টলি ওয়ার্ক ফর হোম। এখন চিন্তা করেন যে যেই কোম্পানি বলছে আমি পার্মানেন্টলি ওয়ার্ক ফর হোম, তার জন্য কিন্তু আসলে সে যে আসলে আমেরিকার সিটিজেন হতে হবে ওই জবটার জন্য নট নেসেসারি, সে কিন্তু তার জন্য একটা অপরচুনিটি চলে আসছে যে বাংলাদেশ থেকে একটা লোককে সে হায়ার করতে পারবে। তো এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি তৈরি হচ্ছে। আমরা তো এটাকে একটা মানে ক্রাইসিস মনে করছি, কোভিড অফকোর্স একটা ক্রাইসিস, বাট আমার কাছে মনে হয় ইট ক্যান বি এন লং টার্ম অপরচুনিটি ফর আওয়ার পিপল, যারা কিন্তু কথা থাকতে হবে এখানে, কথা যেটা আছে তাকে আসলে গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। আমাকে কিন্তু চিন্তা করতে হবে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আমি যদি মনে করি যে আমার কম্পিটিটর নর্থ সাউথের একটা ছেলের সাথে বা মেয়ের সাথে বা জাহাঙ্গীরনগরের একটা ছেলে বা মেয়ের সাথে, ব্যাপারটা কিন্তু এখন আর ওই লেভেলে থাকছে না। একটা আমি কিন্তু কম্পিট করছি একটা দিল্লি ইউনিভার্সিটির একটা ছেলে বা মেয়ের সাথে, বা ধরেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটা মেয়ে বা ছেলের সাথে, তাই না? বা করাচি ইউনিভার্সিটির একটা ছেলে বা মেয়ের সাথে। আমাদের মাইন্ডসেট চিন্তা করতে হবে যে আমরা অলরেডি উই হ্যাভ এন্টার্ড ইনটু এ গ্লোবাল প্রফেশনাল পুল। এখানে আমার কম্পিটিশন সবার সাথে, এবং এই ক্ষেত্রে অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে, এবং এটা আসলে কোভিড এর জন্যই এই বাউন্ডারি লেস ওয়ার্ল্ডটা একটা অপরচুনিটি তৈরি করছে। এই জন্য আসলে আমি বাসা থেকে বসে হয়তো আমি একটা বিদেশি কোম্পানির জন্য চাকরি করব, সেটা আমি হয়তো নিজেকে তখন আমি এন্টারপ্রেনারও বলতে পারি যে আমি আসলে ফ্রিল্যান্সিং করছি বা একটা কাজ করছি। তো এটা আমাকে যে আসলে 9টা 5টা মানে হয়তো নজরুল ভাইদের মতো যে চাকরি করতে হবে এমন কোনো কথা নাই, তাই না? অতএব এই অপরচুনিটিটা কিন্তু আসলে আমাদেরকে মানে গ্র্যাব করতে হবে, যে আমার যদি মাইন্ডে থাকে যে না আমাকে আসলে সোশ্যাল কারণেই একটা চাকরিতে ঢুকতে হবে, আমি স্যুট টাই পরে অফিস যাব, রাতেবেলা বাসায় ফিরবো, এই কনসেপ্টটা থেকে, এই কমফোর্ট জোন থেকে বার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ইনফর্মাল জবে এঙ্গেজড হওয়ার প্রচুর অপরচুনিটি তৈরি হবে আগামী দিনগুলিতে। দেশ থেকে বিদেশের কোম্পানিগুলির জন্য অপরচুনিটি তৈরি হবে, এবং আরো অনেক ধরনের এই যে যেমন ধরেন ফেসবুকের মাধ্যমে এখন প্রচুর লোকজন ছোট ছোট ব্যবসা করছে, তারা কিন্তু এক একজন এন্টারপ্রেনার, বাসাতেই কাজ করছে, বাট দে আর ক্রিয়েটিং ভ্যালু ইন দ্য সোসাইটি, তাই না? এই অপরচুনিটি গুলো কিন্তু আসলে আমাদের পজিটিভলি নিতে হবে, এবং সোশ্যাল একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে হবে। যারা এই কাজগুলি করছে তাদেরকে আমাদের আসলে এনকারেজ করতে হবে, তাদেরকে ডিসকারেজ না করে। তাহলে দেখবেন আসলে অনেক সোসাইটিতে অনেক নতুন অপরচুনিটি তৈরি হবে। অসম্ভব ধন্যবাদ ফাহিম মাশরুর ভাইয়া। I would like to ask Nigel a question, that is, you're working in ACCA Global, so what are the initiatives so far you have taken for the member of ACCA for their career growth or future anything? Okay, so we do a vast amount of things to support our members. In fact, it extends far beyond just the job board. We're really a global employability digital network for ACCA talent, and we have benefits for all our stakeholders, our students, affiliates, members, and employers. So we really try and fulfill our core purpose of creating opportunity. I think that's never been more important. So just briefly, I'll talk about our jobs, our advice, and then our virtual events. So even though the market's down, we still have lots of jobs. We have over 200,000 jobs every month. And it just shows that recruiters are still hiring because they've learned from the last recession that you can't cut your talent too deeply. So we aim to be a one-stop shop for jobs around the world, and we source our vacancies via employers and partner feeds such as BD jobs. So we have jobs in every country, at every level, in every sector. So we have a broad range of roles, from audit to tax, and sectors from banking to transport. And we have a lot of internships and freelance roles as well. In terms of advice, our site is tailored to our users with careers advice, and we've got over 400 articles and videos. So it's a fantastic resource. So we've got articles on how to do a virtual interview or how to rock your LinkedIn profile. And we also offer free CV and free career management reviews. And so just finally, we have another new initiative, virtual career fairs. And we've now run 12 of these, and they've been very successful. We've had over 20,000 attendees and over 20,000 job applications. And we've backed this up with a series of employability webinars, both local and global.
involving ACCA and career experts. For example, how to maximize your ACCA qualification when you're looking for a job, or how to bring out your key skills. So I think, again, above all, this shows we are more than just a job board. We're an employability network for our current and future members. Thank you so much. Thank you. Thanks to both of you. Also, Nazrul Bhai, probably he is facing some network issue. So, আমাদের আজকের আয়োজনটি একেবারে শেষ মুহূর্তে, শেষ সময় চলে এসেছে। তো আপনাদের দুজনকেই এবং নজরুল ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Thank you, Nigel, for being with us. So it's the time to signing off. You guys take care of yourself. আর দর্শক, আপনাদেরকে বলছি, আমাদের আজকের আয়োজনটি যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারেন। আর কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন। আমাদের চ্যানেল আয়ের রেগুলার আয়োজন থিঙ্ক আহেড ACCA নেক্সট লিডার থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Thank you. Goodbye. Thanks.